ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে কম টাকা খরচা করে ভ্রমণ করিয়ে দেখাবো ভারতবর্ষের সবথেকে প্রাচীন এবং পৌরাণিক শহর বেনারস। তবে বন্ধুরা, কলকাতা থেকে কিংবা হাওড়া স্টেশন থেকে কিভাবে তোমরা কোন ট্রেন ধরে কত টাকা খরচা করে বেনারসে এসে পৌঁছাবে, বেনারসে পৌঁছে গিয়ে কাশী বিশ্বনাথ মন্দির প্রাঙ্গণের হাতের কাছে কোথায় তোমরা ভালো পরিবেশে কম টাকা খরচা করে রুম নিয়ে থাকবে, কাশী বিশ্বনাথ মন্দির প্রাঙ্গণে পুজো দেওয়ার কি নিয়ম রয়েছে, মন্দিরের গেট কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, এমনকি তোমাদের সাথে থাকা ফোন, ক্যামেরা, ব্যাগপত্র পুজো দিতে যাওয়ার আগে কোথায় জমা রেখে মন্দির প্রাঙ্গণে ভিজিট করবে, কাশী বিশ্বনাথ মন্দির প্রাঙ্গণের আশেপাশে কোন কোন দর্শনীয় স্থান যেগুলো তোমরা শুধুমাত্র পায়ে হেঁটে ঘুরে দেখবে, তাছাড়াও পায়ে হেঁটে তোমরা কিভাবে বেনারসের প্রত্যেকটা গঙ্গা ঘাট ঘুরে দেখবে, এই সমস্ত ইনফরমেশন তো থাকছে। তার সাথে বেনারসের ফেমাস খাবার দাবার, কোথায় তোমরা কম টাকা খরচা করে কি ধরনের খাবার দাবার পাবে, সমস্ত কিছু এ টু জেড ইনফরমেশন তুলে ধরবো। তার সাথে বেনারস ভ্রমণে আসলে পরে মোটামুটি কত টাকা খরচা তোমাদের হতে পারে তার একখানা আইডিয়াও দিয়ে দেবো। তাই আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে। তাই নতুন বন্ধুদের বলছি অবশ্যই ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকবে। চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখান থেকেই শুরু করা যাক। ঘড়ির কাঁটায় এখন বাজে সন্ধে ঠিক 7টা। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনে। লোকেশনটা যদি বলি, হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের সামনে যেখানে ওয়েটিং হল রয়েছে স্লিপার কোচের, সেই স্লিপার কোচের ওয়েটিং হলের সামনে ব্যালকনিতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। সামনের দিকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, গঙ্গা বক্ষে বয়ে চলা ছোট ছোট লঞ্চ, সমস্ত কিছু এখান থেকে দারুণ সুন্দরভাবে দেখা যাচ্ছে। বেনারস ভ্রমণের যাত্রাটা আমি হাওড়া স্টেশন থেকে শুরু করছি। আজকে সন্ধ্যেবেলা 7:55-তে রয়েছে বিভূতি এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে, যে ট্রেন ধরে সোজা রওনা দেব বেনারসের উদ্দেশ্যে। হাতে এখনো বেশ অনেকক্ষণ সময় রয়েছে বলে ওয়েটিং হলেই অপেক্ষা করব। তারপরে যখন আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্টটা করবে, কত নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন দিচ্ছে, বাকি ইনফরমেশন গুলো প্ল্যাটফর্মে গিয়ে তোমাদের কাছে পৌঁছে দেব। বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পরেই যখন প্ল্যাটফর্মে এসে পৌঁছালাম, চোখে পড়ল ট্রেন ধরার জন্য অপেক্ষারত যাত্রীরা প্ল্যাটফর্মে বসে রয়েছেন। ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের থেকে বেশ খানিকক্ষণ আগে বিভূতি এক্সপ্রেস ট্রেন এসে পৌঁছালো তার নিজস্ব ট্র্যাকে। ট্রেন নাম্বার 12333 বিভূতি এক্সপ্রেস ট্রেন হাওড়া স্টেশন থেকে ছেড়ে প্রয়াগরাজ রামবাগ পর্যন্ত প্রতিদিন চলাচল করে। ঘড়ির কাঁটায় এখন বাজে সন্ধ্যে ঠিক 7:25। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের 12 নাম্বার প্ল্যাটফর্মে। হাওড়া স্টেশনের 12 নাম্বার প্ল্যাটফর্মের ট্র্যাকে দাঁড়িয়ে রয়েছে বিভূতি এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনে জার্নি করব বলে মোটামুটি 2 মাস আগে ট্রেনের টিকিট কেটে রেখেছিলাম। মোটামুটি যে সমস্ত জায়গাগুলোতে আমি ঘুরতে যাই, সমস্ত জায়গাতে গিয়ে আমার কত টাকা খরচা হয় সমস্ত কিছুই তুলে ধরার চেষ্টা করি ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে। তবে বন্ধুরা, আজকে আমি যে বেনারস ভ্রমণে যাচ্ছি, বেনারসে গিয়ে কোথায় আমার কত টাকা খরচা হবে সমস্ত কিছু ডিটেলসে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি সেই সমস্ত কিছু ইনফরমেশন গুলো পেলে তোমাদের আইডিয়া হয়ে যাবে বেনারস ভ্রমণে গেলে পরে তোমাদের কোথায় কত টাকা খরচা হতে পারে। আর দেরি করব না, সোজা ভোলেনাথের নাম নিয়ে ট্রেনে উঠে পড়বো। সিট পড়েছে আমার কিন্তু S1-এ। এই ট্রেনের সামনের দিকে এবং পেছনের দিকে একটি করে জেনারেল কোচ রয়েছে, কিন্তু এসে দেখলাম জেনারেল কোচে এতটা পরিমাণে ভিড়, জেনারেল কোচে জার্নি করাটা একটু দুষ্কর ব্যাপার হয়ে যাবে। চলো তাহলে সোজা ট্রেনে উঠে পড়ি। ট্রেনে ওঠার পরে সঠিক সময় হাওড়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে রওনা দিল তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। ট্রেন এইবারে ছুটছে প্রয়াগরাজ রামবাগের উদ্দেশ্যে। রাতে বাড়ি থেকে নিয়ে আসা খাওয়া দাওয়ার খেয়ে সোজা ঘুমিয়ে পড়েছিলাম। সকালে ঘুম থেকে উঠেই যখন জানলা দিয়ে তাকালাম বাইরের দিকে, চোখে পড়ল এই সুন্দর দৃশ্য। বিভূতি এক্সপ্রেস ট্রেনে স্লিপার কোচের মাথা পিছু ভাড়া লাগবে 455 টাকা, 3AC-র ভাড়া মাথা পিছু 1170 টাকা এবং 2AC-র ভাড়া মাথা পিছু 1640 টাকা। বিভূতি এক্সপ্রেস ট্রেন ছাড়াও ট্রেন নাম্বার 13005 হাওড়া অমৃতসর মেল সন্ধেবেলা ঠিক 7:20-তে হাওড়া স্টেশন থেকে ছাড়ে এবং পরের দিন সকালবেলা 9:15-তে পৌঁছায় বারাণসী জংশনে। তোমরা এই ট্রেনটিও ধরতে পারো। তাছাড়াও রয়েছে হাওড়া স্টেশন থেকে দুন এক্সপ্রেস, ট্রেন নাম্বার হলো 13009
দুন এক্সপ্রেস, বিভূতি এক্সপ্রেস এবং হাওড়া অমৃতসর মেল, এই তিনটে ট্রেনই হাওড়া স্টেশন থেকে প্রত্যেক দিন ছাড়ে এবং হল্ট রয়েছে বারাণসী জংশনে। শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে অমৃত ভারত এক্সপ্রেস। এই ট্রেনটি শিয়ালদা স্টেশন থেকে সন্ধেবেলা 7:30টার সময় ছাড়ে এবং পরের দিন বেনারসে গিয়ে পৌঁছায় সকালবেলা 7:20-তে। সপ্তাহে মাত্র 3 দিনই ছাড়ে শিয়ালদা থেকে। 759 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ফাইনালি সেফ একটা জার্নি কমপ্লিট করে নেক্সট ডে পৌঁছে গেলাম সকালবেলা 9:32-এ বারাণসী জংশনে। বারাণসী জংশনে ট্রেন ঢোকার সঠিক সময় ছিল পরের দিন সকালবেলা ঠিক 9:40-এ, সেখানে প্রায় 8-9 মিনিট আগেই পৌঁছে গিয়েছি। বারাণসী জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মের ট্র্যাকে এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে বিভূতি এক্সপ্রেস ট্রেন। যেহেতু 1 নম্বর প্ল্যাটফর্মের পাশেই রয়েছে বারাণসী জংশনের একদম মেন গেটটা, তাই সামনের দিকে এগিয়ে গিয়ে একদম স্টেশন চত্বরের মেন গেটের কাছেই বেরিয়ে যাব। ট্রেন থেকে নামা মাত্রই আমাদেরকে বেশ কয়েকজন ঘিরে ধরেছিল। বারবার করেই জিজ্ঞেস করছিল আমরা কোন হোটেলে উঠব, আগে থেকে কোনো হোটেল ঠিক করে এসেছি কিনা, গাড়ির প্রয়োজন আছে কিনা। তবে আমি পার্সোনালি বলবো সেই সব লোকজনের কাছ থেকে একটু দূরে থাকার জন্য। মূলত প্রত্যেকটা টুরিস্ট পয়েন্টে যা হয়ে থাকে তেমনটাই হবে। তবে কারোর সাথে কোনো কথা না বলে সোজা বাইরে চলে এসেছিলাম। বারাণসী জংশনের একদম ঠিক মেন গেটের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। ব্যাক সাইডে পুরো স্টেশন চত্বরটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, ভীষণ জমজমাট একখানা এরিয়া। তবে বন্ধুরা, মেন কথায় আসি, বেনারস ভ্রমণে এসে অনেকেই গঙ্গার পাড়ে রুম নিয়ে থাকতে পছন্দ করে, অনেকে মন্দির চত্বরের আশেপাশে রুম নিয়ে থাকতে পছন্দ করে। তবে আমি আগে থেকে কোনো রকম রুম ঠিক করে আসিনি যে কোথায় থাকবো, তবে একখানা মাইন্ড সেট করে এসেছি যে গদুলিয়া চকের আশেপাশে রুম নিয়ে থাকবো। এবারে আমি এখান থেকে গদুলিয়া চকে যাওয়ার জন্য একজন অটো ড্রাইভার দাদার সাথে কথা বললাম। তিনি বলল 200 টাকা নেবে। স্টেশন চত্বর থেকে যখন তোমরা বাইরের দিকে বেরিয়ে আসবে, প্রচুর অটো ড্রাইভার দাদারা তোমাদের ঘিরে ধরবে। স্টেশন চত্বরের উল্টো দিকে তাকালে তোমরা দেখতে পারবে 4 চাকা গাড়ি স্ট্যান্ড। 200 টাকা দিয়ে আমি একদমই গদুলিয়া চকের কাছে যাব না, এটা আমি ঠিক করে নিয়েছি। তবে তোমরা শেয়ারে কম টাকা খরচা করে কিভাবে গদুলিয়া চকের কাছে পৌঁছাবে সেটা তো অবশ্যই জানাবো। তার আগে বলে দিচ্ছি, পুরো গদুলিয়া চক পর্যন্ত কিন্তু কোনো গাড়ি যায় না। গদুলিয়া চকের কিছুটা দূর আগে একখানা স্টপেজ রয়েছে, সেইখানেই তোমাদেরকে অটো নয়তো টোটো থেকে নামতে হবে। স্টেশন চত্বরের উল্টো দিকে দেখো, ওই যে একখানা ব্রিজ দেখা যাচ্ছে, ব্রিজের নিচে আরো একখানা রাস্তা রয়েছে, সেইখান থেকে শেয়ারে গাড়ি পাওয়া যায় গদুলিয়া চকের কাছে যাওয়ার জন্য। চলো এবারে সেখানেই এগিয়ে যাব। স্টেশন চত্বরের উল্টো দিকে ছোট্ট একখানা মন্দির প্রাঙ্গণ, যার পাশের রাস্তা ধরে সোজা এগিয়ে আসলে চোখে পড়বে ট্রেন গাড়ির এই ইঞ্জিনটি। আশেপাশের ভিউটা তো বেশ সুন্দর, তবে যারা ওয়াশরুম ব্যবহার করতে চাইছো, এই ট্রেন গাড়ির ইঞ্জিনটির ঠিক ব্যাক সাইডে রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা, তোমরা চাইলে ব্যবহার করতে পারো। তাছাড়াও তোমরা যারা ভাবছো রিজার্ভ গাড়ি করবে, স্টেশন চত্বরের উল্টো দিকেই দেখতে পারবে বিশাল বড় একখানা ইন্ডিয়ান ফ্ল্যাগ, যার নিচে লাইন দিয়ে প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে তোমরা রিজার্ভ গাড়ি করে নিতে পারো। বারাণসী জংশনের ঠিক উল্টো দিকে মেন রোডটা ক্রস করে চলে এসেছি পেট্রোল পাম্পের সামনে এবং একদম ঠিক ব্রিজের নিচে। লোকেশনটা দেখিয়ে দিচ্ছি, ব্যাক সাইডে দেখা যাচ্ছে বারাণসী জংশন। জংশনের ঠিক উল্টো দিকে এই হলো পেট্রোল পাম্প। পেট্রোল পাম্পের সামনেই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে অটো এবং টোটো। একজন টোটোওয়ালা ড্রাইভারের সাথে কথা বললাম, মাথা পিছু 20 টাকা দিয়ে আমাদেরকে গদুলিয়া চকের কাছে নামিয়ে দেবে। প্রচুর পরিমাণে নয়েজ, একদম কথা বলা যাচ্ছে না। লোকেশনটা ভালো করে দেখিয়ে দিচ্ছি, ব্যাক সাইডে দেখা যাচ্ছে স্টেশন চত্বর, ব্রিজের একদম ঠিক নিচেই কিন্তু পেট্রোল পাম্পের সামনে তোমরা এরকম টোটো দেখতে পারবে। চলো চট জলদি করে টোটোতে উঠে পড়ি। টোটোতে বসে বেনারসের জমজমাট এরিয়া পার করে বেনারসের ব্যস্ততম রাস্তার ওপর দিয়ে এগিয়ে যেতে শুরু করলাম গদুলিয়া চকের দিকে। বারাণসী জংশন থেকে গদুলিয়া চক পৌঁছাতে মোটামুটি সময় লাগতে পারে 20 থেকে 25 মিনিটের মতো। তবে তোমরা যারা সকালবেলা 9টার আগেই পৌঁছে যাবে বারাণসী জংশনে, তারা খুব সহজেই কম টাকা খরচা করে আমি ঠিক যেখান থেকে টোটোতে উঠলাম সেখান থেকে টোটো ধরে সরাসরি চলে আসতে পারো গদুলিয়া চকের কাছে। তবে সকালবেলা 9টার পরে কোনো টোটো এবং অটো গদুলিয়া চক পর্যন্ত যায় না, সেই ক্ষেত্রে আমিও গদুলিয়া চক পর্যন্ত যেতে পারবো না।
তবে টোটোওয়ালা দাদা আমাদেরকে ঠিক কোথায় নামিয়ে দেবে এবং সেখান থেকে কিভাবে গধুলিয়া চকে যাব সেটা আমার সাথে থাকলে জানতে পারবে। বেনিয়া বলে একখানা স্টপেজ রয়েছে, সেইখানেই টোটো ড্রাইভার দাদা আমাদেরকে নামিয়ে দিল। আর সামনের দিকে রাস্তাটা সোজা চলে যাচ্ছে গধুলিয়া চকের দিকে। এবারে বেনিয়া এই স্টপেজ থেকে হাঁটা পথে আমাকে গধুলিয়া চকের কাছে যেতে হবে। এত দূর পর্যন্তই সব টোটোগুলো আসছে আর এখানে প্রত্যেকটা পর্যটকদেরকে নামিয়ে দিচ্ছে। হাঁটা পথে কতক্ষণ সময় লাগছে গধুলিয়া চকের কাছে যেতে, সেটা আমি গধুলিয়া চকের কাছে পৌঁছে গিয়ে জানিয়ে দেবো। বেনারস ভ্রমণের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা হলো গধুলিয়া চক। এখানে পৌঁছে গেলে পয়েন্ট আউট করে তোমরা প্রত্যেকটা জায়গা হাঁটা পথেই ঘুরে দেখে নিতে পারবে। বেনিয়া থেকে মোটামুটি 600 মিটার হাঁটা পথে এসে পৌঁছালাম গধুলিয়া চকের একদম ঠিক সামনে। গধুলিয়া চকের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এবং গধুলিয়া চকটা এখন এই মুহূর্তে ভীষণ অগোছালো অবস্থায় রয়েছে, তোমরা বুঝতেই পারছো আশেপাশের ভিউ দেখে। কারণ গধুলিয়া চকের ওপরেই হচ্ছে এখন কেবল কারের কাজ। এই হলো গধুলিয়া চক। গধুলিয়া চকের দেখো নন্দী মহারাজ যেদিকে মুখ করে বসে রয়েছেন সেই দিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে কালভৈরব মন্দির এবং মন্দির প্রাঙ্গণের দিকে, কাশী বিশ্বনাথ মন্দির প্রাঙ্গণের দিকে। আর এই দিকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে দশাশ্বমেধ ঘাটের দিকে। নন্দী মহারাজের ব্যাক সাইডের সোজা রাস্তাটা চলে যাচ্ছে অশ্বী ঘাটের দিকে আর আরেক সাইডের রাস্তাটা চলে যাচ্ছে সোজা স্টেশন চত্বরের দিকে। বেনিয়া থেকে আমি হাঁটা পথে আসলাম গধুলিয়া চকে, আমার কোনো রকম সমস্যা হলো না। তবে বন্ধুরা, বেনিয়া থেকে যখন তোমরা হাঁটা পথে আসতে শুরু করবে সেখানেই দেখতে পারবে রিক্সা দাঁড়িয়ে রয়েছে। মানে 50 টাকা ভাড়া দিয়ে তোমরা চাইলে পরে রিক্সা ধরতে পারো, কিন্তু রিক্সাও কিন্তু গধুলিয়া চক পর্যন্ত আসবে না, তোমাদেরকে গির্জা মোড়ের কাছে নামিয়ে দেবে। সেইখান থেকে তোমাদেরকে হাঁটা পথেই আসতে হবে, কারণ গধুলিয়া চকের ভেতরে যে এরিয়াটা রয়েছে এখানে কোনো রকম অটো টোটো রিক্সা অ্যালাউ নেই। এখানে মূলত লোকাল মানুষজন দেখছি তারা স্কুটি বাইক চালিয়ে ঘোরাফেরা করছে। এইবারে আমি ঠিক করেছি গধুলিয়া চকের আশেপাশেই একখানা হোটেল নিয়ে নাইট স্টে করবো। যেহেতু বেনারস ভ্রমণে এসেছি, খুব সুন্দরভাবে বেনারসটা ভ্রমণ করব, নাইট স্টে তো করতেই হবে। কোথায় আমি রুম নিয়ে থাকছি অবশ্যই সেই লোকেশনটা তোমাদেরকে জানিয়ে দেবো, তোমরা আমার সাথে থাকো, সমস্ত কিছু ডিটেলসে তোমরা জানতে পারবে। ব্যাক সাইডে দেখা যাচ্ছে গধুলিয়া চক। গধুলিয়া চকে নন্দী মহারাজ যেদিকে মুখ করে বসে রয়েছেন সেই দিকের রাস্তাটাই আমি ধরেছি। এক কথায় যদি বলি, কালভৈরব মন্দির প্রাঙ্গণে যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাটা ধরেছি। গধুলিয়া চক থেকে 2-4 পা হাঁটা পথে আমি সামনের দিকে এগিয়ে চলে এসেছি। আর প্রথমেই পড়বে একখানা বাঁ দিকে সরু গলি। এই গলিটা ধরে এখন ভেতরের দিকে যাব। গলিটার দুপাশে রয়েছে ঠেলা, যার উপরে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার দাবার পাওয়া যাচ্ছে। প্রচুর নয়েজ। আগে গলিটা ধরবো, কোথায় আমি নাইট স্টে করবো সেটা দেখিয়ে দেবো। বেনারস ভ্রমণে এসে যে হোটেলে আমি নাইট স্টে করব সেই হোটেলের বাইরের দিকের ভিউটা একটু তুলে ধরলাম। এই হোটেলে মূলত 4টে ফ্লোর রয়েছে। প্রত্যেকটি ফ্লোরে তোমরা একটি করে ব্যালকনি রুমের ব্যবস্থা পেয়ে যাবে এবং তার সাথে এসি এবং নন এসি রুমের ব্যবস্থাও তোমরা পেয়ে যাবে। মেন রোড থেকে মোটামুটি 1 মিনিট হাঁটা পথে চলে এসেছি আমি বেনারস ভ্রমণে এসে যেই হোটেলে নাইট স্টে করবো সেই হোটেলের সামনে। হোটেল বিশালক্ষীর সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। এটা হলো মেন গেট। মেন গেট দিয়ে এন্ট্রি করলে পরে সবার প্রথমে চোখে পড়বে রিসেপশন এরিয়া, যেখানে এসে তোমাদেরকে সবার প্রথমে কথা বলতে হবে রুম নেওয়ার জন্য। আমি এসে অলরেডি কথা বলে নিয়েছি, আমাকে রুম দিয়েছে 2nd ফ্লোরে। তবে বন্ধুরা, এইবার এসে যেটা দেখলাম, কারণ বিশালক্ষী হোটেলে আমি এর আগের বারও বেনারস ভ্রমণে এসে থেকেছি, আমার বেশ ভালো লেগেছিল আশেপাশের পরিবেশটা। পায়ে হাঁটার সিঁড়ি তো ছিল ওপরের ফ্লোরে যাওয়ার জন্য। এইবারে এইখানকার আকর্ষণ বলতেই পারো লিফটের সুব্যবস্থা রয়েছে। লিফট ধরে এবারে সোজা চলে যাব 2nd ফ্লোরে। 205 নাম্বার রুম আমাকে দিয়েছে। ফাইনালি ভিজিট করলাম রুমে। রুমটা বেশ বড় এবং খুব সুন্দর করে সাজানো গোছানো। চটজলদি করেই দেখাবো। বড় বেডের ব্যবস্থা রয়েছে, তার সাথে 4টে বালিশ, বড় জানলা, বাইরের দিকের খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এটা হলো একখানা আয়নার ব্যবস্থা, যার সামনে দাঁড়িয়ে তোমরা সাজুগুজু করতে পারবে। লাইট, পাখা, এসি সমস্ত কিছু রয়েছে। এই সাইডে রয়েছে টিভির ব্যবস্থা। রুমের সাথে অ্যাটাচ রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটাও বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন।
খুব সুন্দর রয়েছে বেসিনের ব্যবস্থা, বালতি, মগ, টুল, হ্যান্ড শাওয়ার সমস্ত কিছু রয়েছে। তার সাথে গিজারের ব্যবস্থা রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট একদম পরিষ্কার পরিচ্ছন্ন, জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গারও রয়েছে ওয়াশরুমের ভেতরে। তবে বন্ধুরা আমি একটা কথা তোমাদের অবশ্যই বলবো, অনেকেই কিন্তু বেনারস ভ্রমণে এসে গঙ্গার পাড়ে রুম নিয়ে থাকতে পছন্দ করে, অনেকে আবার গোধুলিয়া চকের আশেপাশে বা মন্দির চত্বরের আশেপাশে রুম নিয়ে থাকে। এইখানে তোমরা যদি ভাবো যে একদম কম টাকা খরচা করে তোমরা রুম নিয়ে থাকবে, ভারত সেবাশ্রম সংঘ রয়েছে। বিশ্বাস করো, গোধুলিয়া চক হলো বেনারস ভ্রমণের সব থেকে আকর্ষণীয় জায়গা এবং জমজমাট জায়গা, যেখানে তোমরা সমস্ত কিছু পাবে, এমনকি মন্দিরটাও কাছে, যার জন্য সবাই এখানে এসেই থাকতে পছন্দ করে। ভারত সেবাশ্রম সংঘ এই গোধুলিয়া চক থেকে মোটামুটি 2 থেকে 2.5 কিলোমিটার ভেতরে। তো তোমরা যদি ভারত সেবাশ্রম সঙ্গে কম টাকা খরচা করে রুম নিয়ে থাকো, সেইখান থেকে তোমাদেরকে গোধুলিয়া চকে কিংবা মন্দিরে আসতে হলে অনেকটা পথ হাঁটা পথে আসতে হবে, আর নয়তো টোটো ভাড়া দিতে দিতে তোমাদের একদম পকেট খালি হয়ে যাবে। এই কথাটা আমি অবশ্যই বলবো, যার জন্য আমি এই হোটেলের আগের বারও বেনারস ভ্রমণে এসে থেকেছিলাম। আমার বেশ ভালো লেগেছিল, পরিবেশটাও ভালো দেখে, আর কোথাও আমি রুম খোঁজাখুঁজি করিনি, ডাইরেক্ট এখানেই চলে এসেছি। এমনকি বেনিয়া থেকে, মানে যেখানে আমি অটো থেকে বা টোটো থেকে নেমেছিলাম, সেইখান থেকেও হাঁটা পথে গোধুলিয়া চক আসতে যে কটা ধর্মশালা পড়েছিল আমি গিয়ে কথা বলেছি। বিশ্বাস করো, ধর্মশালাতে যে রুম ভাড়া চাইছে, তারপরে আবার অ্যাটাচ ওয়াশরুমও নেই। আমার মনে হলো একটু টাকা বেশি দিয়ে ভালো হোটেলে থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। এই কথাটা আমার মনে হয় বলা উচিত। তোমরা আমার কাছ থেকে যে ধরনের ভিডিও দেখতে পছন্দ করো বা ভ্রমণের জায়গার ভিডিওগুলো দেখতে পছন্দ করো, বিশ্বাস করো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে এই জায়গাটার উপরে আমরা ভিডিও দেখতে চাইছি, একদম কম টাকা খরচা করে আমাদেরকে ঘুরিয়ে দেখাও। যেই জায়গাটার নাম কমেন্ট বক্সে সব থেকে বেশি থাকবে, আমি সেই জায়গাটাতে ভিজিট করার চেষ্টা করব এবং কম টাকা খরচা করে ঘুরিয়ে আনার চেষ্টা করব তোমাদেরকে আমার সাথে। তো বন্ধুরা, অনেকক্ষণ ধরেই জার্নি করেছি, রুমটাও দেখিয়ে দিলাম, আর এইখানকার কন্ট্যাক্ট নাম্বারটা আমি তোমাদেরকে ভিডিও স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা সরাসরি যোগাযোগ করে নিতে পারো। এমনকি এখানে থাকতে হলে কত টাকা রুম ভাড়া লাগবে সেটা আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। আমি দাদার কাছ থেকে জেনে এলাম, ডাবল বেডরুম খরচা পড়বে 1200 টাকা নন এসি, এসি রুম নিলে পরে ডাবল বেডরুমের খরচা পড়বে 1600 টাকা, এবং 4 বেডরুম রয়েছে, নন এসি রুম ভাড়া পড়বে 1600 টাকা, এসি নিলে পরে 2000 টাকা খরচা হবে। 6 বেডরুম রয়েছে, নন এসি রুম নিলে খরচা হবে 2000 টাকা, এবং এসি রুম নিলে পরে খরচা হবে 2300 টাকা। তোমরা যদি একসাথে গ্রুপে অনেক জন মিলে এসে থাকতে চাও, সেই বিষয়েও এখানে কিন্তু তোমরা আগে থেকে কথা বলে নেবে, তারা ব্যবস্থা করে দেবে, একসাথে একটা রুমে তোমরা অনেকজন থাকতে পারবে। এবারে চটজলদি করে ওয়াশরুমে যাব, ফ্রেশ হব, সেজে গুজে তারপরে বেরিয়ে পড়বো বেনারস ভ্রমণের উদ্দেশ্যে। টাটা। ফ্রেশ হয়ে সোজা রেডি হয়ে হোটেল থেকে হাঁটা পথে চলে এসেছি কাল ভৈরব মন্দির প্রাঙ্গণের একদম ঠিক সামনে। মন্দির প্রাঙ্গণের প্রবেশদ্বার সামনের দিকে রয়েছে। তবে বন্ধুরা, এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, শুধুমাত্র কাল ভৈরবের দর্শন করার জন্য লাইন, সকলে হাতে ডালা নিয়ে যাচ্ছে দর্শন করতে। মোটামুটি এখানে অনেকের কাছে এসে জিজ্ঞেস করলাম, 1 ঘন্টা ধরে লাইনের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। প্রচুর পরিমাণে ভিড় হয়, তোমরা কিন্তু হাতে সময় নিয়ে আসবে যদি তোমরা একদম প্রপার মন্দির প্রাঙ্গণের ভেতরে গিয়ে পুজো দিয়ে দর্শন সারতে চাও। মন্দির প্রাঙ্গণের বাইরে ছোট্ট ছোট্ট গলি, বুঝতেই পারছো, ওর জন্য নয়েজটাও বেশি। লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, সামনের দিকেই দেখা যাচ্ছে ডালা বিক্রয় কেন্দ্র। মোটামুটি 100 টাকা 150 টাকা দিয়ে তোমরা ডালা কিনে নিতে পারো পুজো দেওয়ার জন্য। কথিত রয়েছে নাকি বিশ্বনাথের দর্শন করার আগে অবশ্যই কাল ভৈরবের দর্শন করতে হয়, আর নয়তো মানে বিশ্বনাথের দর্শনটা বৃথা চলে যায়। তাই সবার প্রথমে ভেবেছিলাম এসে আমি কাল ভৈরবের দর্শন করব, ভিড় দেখে তো একদম চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছে। তবে কাজ শেষ করে সমস্ত কিছু ইনফরমেশন তোমাদের কাছে তুলে ধরার পরে যদি আমার হাতে সময় থাকে, পরে একবার এসে কাল ভৈরবের দর্শন করব। আপাতত এই রাস্তা ধরে সোজা চলে যাব গঙ্গাঘাটের দিকে। কালভৈরব মন্দির প্রাঙ্গণে ছবি তোলা এবং ভিডিও শুট করা পুরোপুরিভাবেই নিষিদ্ধ রয়েছে। আর এই মন্দিরটি কালভৈরব মন্দির প্রাঙ্গণের একদম ঠিক পাশেই রয়েছে, যার জন্য দর্শনটা সেরে নিয়েছিলাম। কালভৈরবকে মানা হয় বেনারসের রক্ষাকর্তা। কালভৈরব মন্দির প্রাঙ্গণ ঘুরে সোজা চলে এসেছিলাম মণিকর্ণিকা প্রবেশদ্বারের সামনে। তোমরা বুঝতেই পারছো জায়গাটা কতটা জমজমাট, কতটা সুন্দর এবং কতটা বড় মণিকর্ণিকা দ্বার। এই প্রবেশদ্বার দিয়ে এন্ট্রি করলে মণিকর্ণিকা ঘাটে পৌঁছানো যায়।
কালভৈরব মন্দির প্রাঙ্গণ থেকে হাঁটা পথে বেনারসের অলিগলি ধরে চলে এলাম মণিকর্ণিকা ঘাটে। বেনারসের কতটা ফেমাস একখানা ঘাট মণিকর্ণিকা ঘাট সেটা আশা করছি তোমরা সকলেই জানো। এই মুহূর্তে মণিকর্ণিকা ঘাটে দাঁড়িয়ে রয়েছি, ভিউটা একটু তোমাদেরকে দেখাবো। ভীষণ পবিত্র একখানা জায়গা। তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যারা এখানে আসতে চাইছো অবশ্যই ভিজিট করবে, কিন্তু এখানে আসলে পরে দেখতে পারবে দিন রাত 24 ঘন্টা মণিকর্ণিকা ঘাটে জলে মৃতদেহ, চিতার আগুন তোমরা জ্বলতে দেখতে পারবে। দেখো এখান থেকে দেখা যাচ্ছে নিচের দিকের ভিউটা একদম গঙ্গার পাড়ে। আর আমি এখন ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার সামনেও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানেও কিন্তু মৃতদেহ, চিতার আগুন জ্বলছে পরপর অনেকগুলো। নিচের দিকে যাব, নিচের দিকের ভিউটা কেমন সেটাও আমি তুলে ধরবো। তার সাথে গঙ্গা বক্ষে বয়ে যাচ্ছে ছোট ছোট লঞ্চ, দেখতে বেশ ভালো লাগছে। চলো নিচের দিকে যাই, নিচের দিকে গেলে তোমরা কেমন ঠিক ভিউটা দেখতে পারবে সেটাও তুলে ধরার চেষ্টা করব। বেনারসের এক অন্যতম ও প্রাচীন পবিত্র শ্মশান ঘাট হলো মণিকর্ণিকা ঘাট, যেখানে এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। জীবন ও মৃত্যুর চিরন্তর চক্রকে নিদর্শন করে এই পবিত্র স্থান। এই স্থানে বা এই শ্মশান ঘাটে দেহ দাহ করলে নাকি মোক্ষ লাভ হয়, যার জন্য যখনই তোমরা এখানে ভিজিট করবে দিন রাত 24 ঘন্টা চিতার আগুন জ্বলতে তোমরা দেখতে পারবে। জনশ্রুতি অনুযায়ী বলা হয়ে থাকে দেবী পার্বতী নাকি এইখানে তার কানের দুল মণিকর্ণিকা হারিয়ে ফেলেছিলেন। সেই নাম অনুসারেই এই পবিত্র স্থানের নামকরণ করা হয়েছে মণিকর্ণিকা। বিশেষ করে হিন্দুরা বিশ্বাস করেন যে ভগবান শিব মৃত ব্যক্তির কানে তারক মন্ত্র ফিসফিস করে বলেন এবং মোক্ষ প্রদান করেন। এরকম ছোট বড় অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে এই মণিকর্ণিকা ঘাটের সাথে। তাই আমি অবশ্যই বলবো বেনারস ভ্রমণে আসলে পরে মণিকর্ণিকা ঘাটে একবার হলেও তোমরা ভিজিট করবে। ভীষণ পবিত্র স্থান, তোমরা চাইলে একদম ভিজিট করতে পারো অনায়াসে। ব্যাক সাইডে দেখা যাচ্ছে মণিকর্ণিকা ঘাট। আমি কিছুক্ষণ আগেই মণিকর্ণিকা ঘাটের ওই যে ওপরের দিকের এরিয়াটা সেখানেই দাঁড়িয়েছিলাম, সেইখান থেকে পুরো মণিকর্ণিকা ঘাটের সুন্দর ভিউটা তুলে ধরার চেষ্টা করেছিলাম। আগে মণিকর্ণিকা ঘাট হয়ে গঙ্গার পাড় ধরে খুব সুন্দরভাবেই মন্দির চত্বরে যে করিডোরটা রয়েছে সেখানে আসা যেত। এই যে ব্যাক সাইডে প্রবেশদ্বারটা তোমরা দেখতে পাচ্ছ, এইখানে আসা যেত, যেই গেটটা দিয়ে প্রবেশ করে কাশী বিশ্বনাথ মন্দির প্রাঙ্গণে ভিজিট করা যেত। কিন্তু এখন কিছু একটা কাজ হচ্ছে মণিকর্ণিকা ঘাটে, যার জন্য মণিকর্ণিকা ঘাটের এই যে এরিয়াটা রয়েছে পুরোটাই একদম ব্যারিকেড দিয়ে ঘেরা, কিছুই দেখা যাচ্ছে না। ওপর দিক থেকেই আমি এই যে পাশের রাস্তাটা রয়েছে ওপর দিকের কিছুটা দূর এগিয়ে গিয়ে 2-4টে সিঁড়ি রয়েছে, সিঁড়ি ধরে সোজা আমি চলে এসেছিলাম মন্দির করিডোরের একদম ঠিক সামনে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গঙ্গার ঠিক পাড়ে। সিঁড়ি পার করে ওপরের দিকে যাব, তারপরে মন্দির প্রাঙ্গণে ভিজিট করব। মন্দিরের সমস্ত কিছু A to Z খুঁটিনাটি তথ্য তুলে তো ধরবো। তবে খুব ভালো একখানা ব্যাপার আমার সাথে এই মুহূর্তেই ঘটে গেল বন্ধুরা, যেটা না বলে আমি পারছি না। যখন আমি এখানে এসে ভিজিট করলাম, এসে দেখলাম প্রচুর লোকজনের ভিড়। জিজ্ঞেস করাতে সকলেই বললো বাগেশ্বর বাবা আসবে। এইখানে ঠিক লঞ্চ থেকে বাগেশ্বর বাবা নামলো, প্রচুর পুলিশ ছিল সাথে। তারপরেও আমি বাগেশ্বর বাবার দর্শন পেলাম ঠিক ওপর থেকে দাঁড়িয়ে। আমি জানি না তোমরা কে কতটা মানো, তবে আমি বাগেশ্বর বাবার প্রত্যেকটা ভিডিও দেখি, আমি তো ভীষণভাবে মানি। যাই হোক, উনার দর্শন পেয়ে আমার তো বেশ ভালো লাগলো। এইবারে সামনের দিকে এগিয়ে যাব এবং বাগেশ্বর বাবার যে দর্শন পেয়েছি সেই ক্লিপটাও ছোট্ট করে তুলে ধরার চেষ্টা করেছি, তোমরা একটু দেখে নাও। মোটামুটি যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছে, সারাদিনে অন্তত 2-1বার ফোন ঘাটাঘাটি করে, তারা বাগেশ্বর বাবাকে অবশ্যই চিনে থাকবে। আমি হলাম ভীষণ পরিমাণে ভগবানের প্রতি বিশ্বাসী। সেখানে ভগবানের স্থানে এসে এরকম একজনের দেখা পাওয়া সত্যি আমার কাছে উপরি পাওনা বলতেই পারো। 2021 সালের ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন বেনারসের শ্রী কাশী বিশ্বনাথ করিডোর, যা মূলত প্রাচীন কাশী বিশ্বনাথ মন্দিরকে গঙ্গা নদীর ঘাটের সাথে সংযুক্ত করেছে। করিডোর ধরে যদি তোমরা মন্দির প্রাঙ্গণের ভেতরে ভিজিট করো, সবার প্রথমে চোখে পড়বে হাতের বাঁ সাইডে ছোট্ট ছোট্ট অনেকগুলো কাউন্টার। এখানে ডালা বিক্রয় কেন্দ্র রয়েছে, যেখান থেকে পুজো দেওয়ার জন্য ডালা অবশ্যই কিনে নিতে পারবে।
তাছাড়াও এই যে পরপর কাউন্টারগুলো রয়েছে 1 নাম্বার 2 নাম্বার করে, এটা হলো জুতো, ব্যাগ, ফোন, ক্যামেরা সমস্ত জিনিসপত্র তোমাদের সাথে যেগুলো থাকবে সেগুলো জমা রাখার আলাদা কাউন্টার। বিনামূল্যে এখানে তোমাদের সাথে থাকা সমস্ত জিনিসপত্র জমা রাখতে পারবে। তার সাথে হাতের বাঁ সাইডে যেরকম এই তোমরা কাউন্টারগুলো দেখতে পারবে, ডান দিকে রয়েছে সুবিশাল একখানা সুন্দর মূর্তি। নিচের দিকে লেখা রয়েছে আদি শঙ্করাচার্য সুবিশাল এই মূর্তি, খুব সুন্দর করে সাজানো, তোমরা দর্শন করবে। আর এই রাস্তা ধরে সামনের দিকে গেলে পরেই মন্দির চত্বর, 1 নাম্বার গেট। সিঁড়ি রয়েছে, পায়ে হাঁটা সিঁড়ি রয়েছে, সিঁড়ি ধরে ওপরের দিকে যেতে পারো। এই সাইডে রয়েছে চলমান সিঁড়ি, পায়ে বা হাঁটুতে যাদের সমস্যা রয়েছে তারা চলমান সিঁড়ি ধরেও মন্দির চত্বরের ওপরে চলে যেতে পারবে। কাশী বিশ্বনাথ মন্দির প্রাঙ্গণ নাকি বহুবার ধ্বংস করা হয়েছে, আবার পুনর্নির্মাণও করা হয়েছে। তবে বর্তমান এখন তোমরা যে মন্দির প্রাঙ্গণটি দেখতে পারবে তা 1780 সালে ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার নির্মাণ করেন। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কাশী বিশ্বনাথ মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার 1 নাম্বার গেটের ঠিক সামনে। আগে প্রবেশদ্বারটা তোমাদেরকে দেখাবো। সুবিশাল এই প্রবেশদ্বার ভীষণ সুন্দর করে সাজানো, সামনের দিকে প্রচুর পরিমাণে ভিড়। বছরে মানে সারা বছর বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসে কাশী বিশ্বনাথের দর্শন করতে। সামনের দিকেই দেখা যাচ্ছে প্রবেশদ্বার, 4টে প্রবেশদ্বার রয়েছে, 4টি গেট দিয়েই তোমরা কাশী বিশ্বনাথ মন্দির প্রাঙ্গণের ভেতরে ভিজিট করতে পারবে। 1 নাম্বার গেটের কাছে আসলে পরে তোমরা অনেকটা দূর পর্যন্ত তোমাদের সাথে থাকা ব্যাগ, ক্যামেরা, ফোন সমস্ত কিছু নিয়ে চলে আসতে পারবে। ব্যাক সাইডে দেখা যাচ্ছে 1 নাম্বার গেট বা প্রবেশদ্বার, ভীষণ সুন্দর করে সাজানো এবং সুবিশাল। সামনের দিকে রয়েছে ব্যারিগেড, এত দূর পর্যন্তই তোমরা আসতে পারবে। তারপরে ব্যাগ, ফোন সমস্ত কিছু রেখে তোমাদেরকে মন্দির প্রাঙ্গণের ভেতরে ভিজিট করতে হবে। আচ্ছা, তোমরা যারা 1 নাম্বার গেটের কাছে আসবে, যখন তোমরা মন্দির প্রাঙ্গণে ভিজিট করতে চাইছো কিন্তু একদম মূল মন্দিরে যেতে চাইছো না, তারা 1 নাম্বার গেটের কাছে এসে এই সামনের দিকে দাঁড়ালে পরে মূল মন্দিরের সুন্দর ভিউ ক্যাপচার করতে পারবে, সেটা ফোনে হোক কিংবা ক্যামেরাতে হোক। কারণ মন্দির প্রাঙ্গণের ভেতরে যেহেতু ফোন, ক্যামেরা কোনোটাই অ্যালাউ নেই, যারা ছবি তুলতে চাইছো 1 নাম্বার গেটের কাছে চলে আসতে পারো। প্রবেশদ্বারের সামনে থেকেই দেখা যাচ্ছিল সুপ্রাচীন কাশী বিশ্বনাথ মন্দির প্রাঙ্গণের চূড়া। কি অপরূপ দৃশ্য, যেখানে রয়েছে 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে এক অন্যতম জ্যোতির্লিঙ্গ। বিশ্বনাথের দর্শনের জন্য সারা বছর ভক্তরা বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে। বছরের প্রত্যেকটা সময় মন্দির প্রাঙ্গণে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। একটা সময় ভগবান শিবের আবাসস্থল ছিল এই পবিত্র স্থান। 1 নাম্বার গেটের উল্টো দিকে রয়েছে বিরাট বড় ভারত মাতার এই মূর্তিটি। এখনো পর্যন্ত রয়েছি আমি মন্দির চত্বরের ভেতরে, আর যে লোকেশনে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে এত সুন্দরভাবে গঙ্গার ভিউ দেখা যাচ্ছে, যেটা উপভোগ করার জন্য সকলেই বসে রয়েছে। মন্দির চত্বরের ঠিক এখানে খুব সুন্দর বসার ব্যবস্থা রয়েছে, সুন্দর শেড রয়েছে, শেডের ভেতরেও খুব সুন্দর পরপর বসার ব্যবস্থা। যাদের দর্শন অলরেডি কমপ্লিট তারা এখানে বসেই বেশ খানিকক্ষণ সময় কাটাচ্ছে, আর সামনের দিকে গঙ্গা বক্ষে বয়ে চলা ছোট ছোট বোটের সুন্দর ভিউগুলো উপভোগ করছে। এত সুন্দর একখানা হাওয়া হচ্ছে, যেটা একদম এত সুন্দর লাগছে, গায়ে এসে লাগলে পরে খুব সুন্দর ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। ভারতের সবথেকে প্রাচীন ও পৌরাণিক শহর হলো বেনারস, যেখানে গঙ্গার শান্ত ধারা, অন্যদিকে ব্যস্ততম জনজীবন। দাঁড়িয়ে থেকে এক জায়গায় অনুভব করতে বেশ ভালো লাগবে। ভক্তি ও বিশ্বাসের এক আলাদা রকম মেলবন্ধন খুঁজে পাবে বেনারস শহরে আসলে। গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত কাশী বিশ্বনাথ মন্দির প্রাঙ্গণ। আর এই মন্দির প্রাঙ্গণ জুড়ে রয়েছে ছোট বড় বেশ অনেক ইতিহাস, তাই পুরো মন্দির চত্বর ঘুরে দেখতে তোমাদেরও বেশ ভালো লাগবে। কাশী বিশ্বনাথ মন্দির প্রাঙ্গণের মেন দেবতা হলো শিব, আর ভগবান শিব এই মন্দির প্রাঙ্গণে বিশ্বনাথ বা বিশ্বেশ্বর নামে পূজিত হন। মন্দির প্রাঙ্গণ থেকে দর্শন সেরে সোজা করিডোরের সামনে যে জায়গাটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, সেইখান থেকে গঙ্গার পাড় ধরে যদি তোমরা হাঁটতে থাকো তাহলে মোটামুটি অনেকগুলো ঘাট শুধুমাত্র পায়ে হেঁটেই তোমরা ঘুরে দেখে নিতে পারবে, যেমনটা আমি করছি। খুব সহজভাবে যদি তোমরা অল্প সময়ে বেনারস শহর ঘুরতে চাও, তার সাথে মন্দির প্রাঙ্গণে ভিজিট করতে চাও,
গঙ্গার ঘাট ঘুরতে চাও, এইভাবেই তোমরা আমাকে ফলো করে ঘুরলে পরে খুব সহজে প্রত্যেকটা ঘাটও ঘুরে দেখে নিতে পারবে। চারিদিকে এখন হচ্ছে নৌকা ভ্রমণ। কতটা ফেমাস বেনারসের নৌকা ভ্রমণ তোমরা আশা করছি সকলেই জানো। মোটামুটি যতগুলো ঘাট রয়েছে প্রত্যেকটা ঘাট থেকেই তোমরা নৌকা ভ্রমণের ব্যবস্থা পেয়ে যাবে। সবার প্রথমে আমি মন্দির চত্বর থেকে বেরিয়ে গঙ্গার পাড়টা যে ধরেছিলাম, ললিতা ঘাট পড়েছিল। এইবারে এই রাস্তা ধরে ঘাটগুলো দেখতে দেখতে সোজা চলে যাব দশাশ্বমেধ ঘাটের কাছে। জীবনকে উপলব্ধি করার এক অন্যতম ও আদর্শ জায়গা হলো বেনারস। তাই জীবনে একটিবার হলেও বেনারস ভ্রমণে আসা প্রয়োজন, অন্তত একটি দিনের জন্য। গঙ্গার তীরে অবস্থিত প্রতিটা ঘাট মন্দির প্রাঙ্গণ কথা বলে ধর্ম ও সংস্কৃতির। তার সাথে জড়িয়ে থাকা প্রত্যেকটা ইতিহাস যেন কোনায় কোনায় ফুটে উঠেছে। গঙ্গার পাড় ধরে হাঁটতে হাঁটতে চলে এলাম দশাশ্বমেধ ঘাটে। দশাশ্বমেধ ঘাটটা মূলত সন্ধেবেলার সন্ধে আরতি দেখার জন্য প্রচুর পরিমাণে ফেমাস। এখন ঘড়ির কাঁটায় বাজে বিকেল ঠিক 5টার সময় এই পরিমাণে চারিদিকে ভিড়, মানে তোমরা বুঝতেই পারছো যখন সন্ধে আরতি শুরু হবে তখন কতটা পরিমাণে ভিড় হবে। মোটামুটি এর আগের বার যখন আমি এসেছিলাম বিকেলবেলা 4টে থেকে এখানে এসে সকলেই বসতে শুরু করে দিয়েছিল শুধুমাত্র গঙ্গা আরতি দেখার জন্য। যেই জায়গাতে গঙ্গা আরতি হয় তার ঠিক উল্টো দিকে গঙ্গা বক্ষে এখানে ছোট ছোট নৌকো, লঞ্চ, বোট তোমরা দেখতে পারবে। তোমরা যারা বোটে বসে সন্ধে আরতি দেখতে চাইছো, মাথা পিছু নেওয়া হবে 200 টাকা করে। 200 টাকা খরচা করে আমি গঙ্গা আরতি দেখবো না। ঠিক যেই লোকেশনে গঙ্গা আরতিটা হবে তার ঠিক সামনের দিকেই খুব সুন্দর বসার ব্যবস্থা রয়েছে। এখানে সকলেই বসে রয়েছে। এসে আমি কাকু কাকিমাকে বললাম যে আমার ছেলেটাকে একটু বসতে দাও। বললো ঠিক আছে, কোনো ব্যাপার না। এবং গঙ্গা আরতি দর্শন করার সাথে সাথে এখানকার সুন্দর ভিউ, গঙ্গা আরতি সুন্দর মুহূর্ত তুলে ধরার চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে। দশাশ্বমেধ ঘাট গঙ্গা আরতির জন্য তো ভীষণভাবেই বিখ্যাত। তার সাথে ব্রহ্মা এখানে নাকি 10টি অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ করেছিলেন। গঙ্গা আরতি শুরু হওয়ার আগে জোর কদমে চলছে প্রস্তুতি। যত বেলা বাড়ছে তত যেন ভিড়ও বেড়ে যাচ্ছে। এইখানে শুরু হয়েছে আরতি মঞ্চ সাজানোর কাজ। কত ফুলের ব্যবহার করা হয়েছে, কি দারুণ দেখাচ্ছে। ভগবান ব্রহ্মা ভোলেনাথকে স্বাগত জানানোর জন্য এই ঘাট নাকি তৈরি করেছিলেন। গঙ্গা আরতি শুরু হওয়ার আগেই আরতি মঞ্চের সামনে বেশ বড় একখানা ভোলেনাথের মূর্তি বসানো হয় এবং খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়। সন্ধে হওয়ার সাথে সাথে ভিড়টাও কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে। শুধু দেখা যাচ্ছে মানুষের মাথা। কোনটা নৌকো, কোনটা ঘাট আর কোনটা গঙ্গা নদী কিছুই বোঝা যাচ্ছে না এই ভিড়ের জন্য। এইদিকে পুরোহিত মশাইরা ঢাক, কাসর ও ঘন্টার আওয়াজে শুরু করেছে গঙ্গা আরতি। তার সাথে সুন্দর গান বাজনা, যার সাথে তাল মিলিয়ে পর্যটকেরাও ভীষণ সুন্দর করে মজা করছে এবং গঙ্গা আরতি দর্শন করছে। আমার ভিডিওর মাধ্যমে তোমরাও সুন্দরভাবে দর্শন করে নাও বেনারসের দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি।
দশাশ্বমেধ ঘাটে বসে খুব সুন্দরভাবে সন্ধেবেলার গঙ্গা আরতি দর্শন করলাম। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা গঙ্গা আরতি হলো। পুরো একদম শেষ পর্যন্ত বসেছিলাম। ভীষণ সুন্দর একখানা পরিবেশ তৈরি হয়েছিল। ব্যাক সাইডে যে রাস্তাটা, এটাই যাচ্ছে দশাশ্বমেধ ঘাটের দিকে। সকলে গঙ্গা আরতি দেখে এবারে যাচ্ছে সামনের দিকে। আচ্ছা, যখন তোমরা দশাশ্বমেধ ঘাট থেকে বেরিয়ে গধুলিয়া চকের দিকে যাবে, হাতের বাঁ সাইডে পড়বে খিচড়ি বাবা মন্দির। এই মন্দিরটার নাম, ছোট্ট একখানা মন্দির প্রাঙ্গণ একদম রাস্তার পাশে। এইখানকার যদি বলি মেন আকর্ষণ, মন্দির প্রাঙ্গণের সামনে এই যে তোমরা বড় মেশিনটা দেখতে পাচ্ছ, ডেচকিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একখানা খুব সুন্দর খিচুড়ি তৈরি করার মেশিন। পুরোটাই মেশিনের মাধ্যমে খিচুড়ি তৈরি করা হয়। সকালবেলা 7টা থেকে 11টার মধ্যে এই মন্দির প্রাঙ্গণে ভিজিট করলে পরে এই মেশিনে তৈরি হওয়া খিচুড়ি তোমরা ভোগ প্রসাদ হিসেবে পাবে বিনামূল্যে। যদি এখানকার ভোগ প্রসাদ খাওয়ার ইচ্ছে থাকে, সকালবেলা 7টা থেকে 11টার মধ্যে ভিজিট করতে পারো। বেনারসের এক অন্যতম প্রাচীন ও খুব জাগ্রত মন্দির হলো খিচড়ি বাবার মন্দির। বলা হয়ে থাকে এই মন্দিরে দর্শন করলে এবং ভোগ প্রসাদ গ্রহণ করলে অন্নপূর্ণা দেবীর কৃপা লাভ হয়। খিচড়ি বাবা মন্দির প্রাঙ্গণ থেকে 2-4 পা সামনের দিকে এগিয়ে আসলেই হাতের ডান সাইডে সুবিশাল একখানা প্রবেশদ্বার চোখে পড়বে। এই প্রবেশদ্বারের নাম হলো সিংহদ্বার। সিংহদ্বার দিয়েও তোমরা মন্দির প্রাঙ্গণের ভেতরে ভিজিট করতে পারবে। সিংহদ্বার ধরে যদি তোমরা যাও, সবার প্রথমে 1 নাম্বার এবং 2 নাম্বার গেট চোখে পড়বে। আমি এখন ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি, রাস্তার 2 সাইডেই তোমরা দেখতে পাচ্ছ প্রচুর দোকানপাট দেখা যাচ্ছে। হেন কোনো জিনিস নেই যে পাওয়া যাচ্ছে না। সিংহদ্বার দিয়েও যখন তোমরা মন্দির প্রাঙ্গণের কাছে যাবে, রাস্তার 2 সাইডে প্রচুর দোকানপাট রয়েছে। এমনকি পুজো দেওয়ার জন্য ডালা বিক্রয় কেন্দ্রও তোমরা পেয়ে যাবে। বেনারস মানে বুঝতেই পারছো, সরু গলি। প্রত্যেকটা গলির সাথে কোনো না কোনো ইতিহাস জড়িয়ে রয়েছে। প্রত্যেকটা গলিতে বিভিন্ন ধরনের খাবার দাবার, জামা কাপড়, বেনারসি শাড়ি, সমস্ত কিছু তোমরা পাবে। বেনারস হলো একখানা পরিপূর্ণ ভ্রমণ কেন্দ্র। তাই আমি অবশ্যই তোমাদের বলবো, বছরে একবার সময় বের করে বেনারস ভ্রমণে আসো। গধুলিয়া চকের মতো সিংহদ্বারও ভীষণ গুরুত্বপূর্ণ একখানা জায়গা। সিংহদ্বার দিয়ে প্রবেশ করলে তোমরা অনায়াসে কাশী বিশ্বনাথ মন্দির প্রাঙ্গণে পৌঁছাতে পারবে। তাছাড়াও কাশী বিশ্বনাথ মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার যে 2 নাম্বার গেট রয়েছে, তার কাছাকাছিতেই রয়েছে অন্নপূর্ণা দেবীর মন্দির। অন্নপূর্ণা দেবীর দর্শন সেরে সেখান থেকে বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণ করে নিতে পারো। হাঁটা পথে চলে এলাম একদম গধুলিয়া চকের কাছে। সন্ধেবেলা কি পরিমাণে জমজমাট থাকে গধুলিয়া চক, তোমরা আন্দাজও করতে পারবে না। বেনারসের কেন্দ্রস্থলে অবস্থিত গধুলিয়া চক বিশেষ করে বেনারসের গঙ্গাঘাট এবং কাশী বিশ্বনাথ মন্দির প্রাঙ্গণে যাওয়ার প্রবেশদ্বার হিসেবে কাজ করে। চলে এলাম কাশী চাট ভান্ডারের একদম ঠিক সামনে। কাশী চাট ভান্ডারের সামনে এখন এই মুহূর্তে ভিড়টা তোমরা শুধু দেখো। বেনারসের বিখ্যাত চাট যদি তোমরা খেতে চাও, অবশ্যই তোমাদেরকে ভিজিট করতে হবে কাশী চাট ভান্ডারে। কিন্তু বসে খেতে হলে একটু তোমাদেরকে অপেক্ষা করতে হবে, এই ভিড় এড়িয়ে সামনের দিকে যেতে হবে। বিশ্বাস করো, অনেকক্ষণ হলো এসে আমি দাঁড়িয়ে রয়েছি, ভিডিওটা শুরু করিনি। এখন মোটামুটি ভিড়টা একটু কম হলো, ভেতরে গিয়ে কথা বলে এলাম। ওই যে গেটের কাছে একখানা দাদা দাঁড়িয়ে রয়েছে, বললো একটু অপেক্ষা করো 10 মিনিট, আমি তোমাদেরকে ভেতরে বসার জায়গা করে দেব। সেই অনুযায়ী বাইরের দিকে দাঁড়িয়ে রয়েছি। এখানে বিভিন্ন ধরনের চাট পাওয়া যায়, তোমরা এসে একবার হলেও চাট ট্রাই করতে পারো। পাশেই রয়েছে পানের দোকান, পান খেতে পারো। তবে সামনের দিকে গিয়ে একটু অপেক্ষা করব, কি কি খাবার দাবার খাচ্ছি, চাটের কেমন দাম পড়ছে, সবটাই তুলে ধরবো। বিখ্যাত একটি চাট ভান্ডার হলেও তোমরা বেনারসে এরকম অনেক চাট ভান্ডার দেখতে পারবে। চাইলে সেখান থেকেও তোমরা যে কোনো চাট খেয়ে ট্রাই করতে পারো। ফাইনালি ভিড়ের মধ্যে থেকে বলতে পারো ভিড় এড়িয়ে একটু বসার জায়গা পেয়েছি আমি কাশী চাট ভান্ডারের ভেতরে। সবার প্রথমে এসেই অর্ডার করেছিলাম টমাটার চাট, যেটা চলে এসেছে। আমি আলু টিক্কি বলেছি, এখনো পর্যন্ত আসেনি। তবে এটা খেয়ে দেখবো খেতে কেমন হয়েছে। ভীষণ ফেমাস কিন্তু টমাটার চাট এখানকার, প্রচুর ভিড় বাইরে। বাইরের দিকেও অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আমি যেহেতু ঋতুকে সাথে নিয়ে এসেছি, তাই ভাবলাম একটু বসেই খাবো। সৌরভ আবার এসে বলছে মাম্পির পানিপুরি পাওয়া যাচ্ছে 40 টাকা প্লেট, সেটাও অর্ডার করব। দেখি আস্তে আস্তে অর্ডার করছি, খাবারগুলো আসুক, কোনটার কত দাম সেটাও জানিয়ে দেবো। খাবারের টেস্ট কিন্তু এখানে একদম নো ডাউট ভীষণ ভালো।
টমাটার চাটের দাম পড়েছিল 60 টাকা। বেনারস ভ্রমণে আসলে পরে আমি অন্তত একবারের জন্য কাশি চাট ভান্ডারে এসে টমাটার চাটটা খেয়ে দেখি, কারণ আমার ভীষণ ভালো লাগে। তবে পানিপুরি নিয়েছিলাম, দাম পড়েছিল 40 টাকা প্লেট। একটা প্লেটে ছিল 6 পিস ফুচকা। জলটা তো ভালো ছিল, কিন্তু ফুচকার ভেতরে যে মশলাটা সেটা আমার একদম ভালো লাগেনি। একটা জিনিস আমার বড্ড বাজে লেগেছে, একই আধ ঘন্টা বাইরে দাঁড়িয়ে থেকে তারপরে একটু বসার জায়গা পেয়েছি বসে খাবার জন্য, তারপরেও আবার খাওয়ার অর্ডার করার পরেও আমাকে আধ ঘন্টা বসে থাকতে হচ্ছে। এই বিষয়টা না বড্ড বিরক্তিকর, তবে হয়তো অতিরিক্ত ভিড়ের জন্যও হতে পারে। এসে পৌঁছালো আলু টিক্কি। আলু টিক্কিটা ভীষণ ভালো লেগেছে, দাম পড়েছিল 60 টাকা। কাশি চাট ভান্ডার থেকে চাট ট্রাই করে সোজা চলে এসেছি হাঁটা পথে, একদম গির্জাঘরের ঠিক সামনেই রয়েছে একখানা ছোট্ট লস্যির দোকান। লস্যির দোকানের নাম হলো শ্রী রাজাই সর্দার স্ট্রিট, যেখানে বসে লস্যিটা ট্রাই করব। হাতে রয়েছে লস্যির গ্লাস, দাম পড়লো 50 টাকা। ব্যাক সাইডে দেখা যাচ্ছে গির্জাঘর, আর গির্জাঘরের ঠিক সামনেই এই লস্যির দোকান। খুব সুন্দর করে একদম সার্ভ করেছে লস্যিটা, পুরো একদম ক্ষীর ফির দিয়ে সাজিয়ে দিয়েছে। খেয়ে দেখবো খেতে কেমন হয়েছে। বেনারস ভ্রমণে এসে আমি যেসব দোকান থেকে খাবার দাবার খাই, আমি সেই সব দোকানের সন্ধান দিলাম। আশেপাশে আরো প্রচুর দোকান রয়েছে, প্রচুর রকমের খাবার দাবার পাওয়া যায়, তোমরা চাইলে ট্রাই করতে পারো। তবে এইখান থেকে একবার লস্যি তোমরা খেতে পারো, ভীষণ টেস্টি হয়। এইসব খাবার দাবার খেয়েই আমার পুরো পেট ভরে গিয়েছিল, তাই এক্সট্রা ভাবে আর ভাত ডাল কিছু খাইনি। এইসব খেয়েই সোজা চলে গিয়েছিলাম রুমে, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা, নেক্সট ডে সকাল সকাল রেডি হয়ে হোটেল থেকে হাঁটা পথে চলে এলাম দশাশ্বমেধ ঘাটে। তবে এর আগের বারের ভিডিওতেই অনেকে আমাকে কমেন্ট করে বলেছিলে যে বেনারস ভ্রমণে আসলে পরে গঙ্গায় স্নান তো করবে, কিন্তু এখানকার জল সাথে করে বাড়িতে নিয়ে যাবে না। যার জন্য আমিও তোমাদেরকে বলে দিচ্ছি, যারা জানো না তারা অবশ্যই স্নান করবে, জল নিয়ে যাবে না সাথে করে বাড়িতে। দশাশ্বমেধ ঘাটের ঠিক পাশেই রয়েছে রাজেন্দ্র প্রসাদ ঘাট। সেই ঘাটেও অনেকে জলে নেমে স্নান করছে এবং সেখানেও বিভিন্ন ধরনের পুজো পাঠ হচ্ছে। চারিদিকে বসেছে ছোট ছোট দোকানপাট, পুজো দেওয়ার জন্য যে সমস্ত জিনিসের প্রয়োজন তোমরা ঘাট থেকেই পেয়ে যাবে। সন্ধেবেলার আলোতে সেজে ওঠা প্রত্যেকটা গঙ্গাঘাট আর দিনের আলোতে সেজে ওঠা প্রত্যেকটা গঙ্গাঘাটের মধ্যে একটু হলেও ভিন্ন রূপ রয়েছে। তাই অবশ্যই বলবো হাতে সময় নিয়ে সন্ধেবেলা এবং সকালবেলা তোমরা ঘাটগুলো ঘুরে দেখে নিতে পারো। দাঁড়িয়েছিলাম দশাশ্বমেধ ঘাটে। দশাশ্বমেধ ঘাট থেকে পায়ে হেঁটে এবারে ঘুরে বেড়াচ্ছি বেনারসের প্রত্যেকটা গঙ্গা ঘাট। দশাশ্বমেধ ঘাট থেকে আমি এখন এসে পৌঁছালাম দ্বারভাঙ্গা ঘাটে। তবে দ্বারভাঙ্গা ঘাটে আসার আগে বেশ অনেকগুলো ঘাট পড়েছিল, মুন্সি ঘাট, অহল্যাবাই ঘাট, প্রয়াগ ঘাট। এই সমস্ত ঘাটগুলো ঘুরতে ঘুরতে দ্বারভাঙ্গা ঘাটে এসে পৌঁছালাম। এই জায়গাতে দাঁড়ানোর একখানা কারণ রয়েছে, ঘাটটা এত সুন্দর করে সাজানো, প্রত্যেকটা ঘাটই তার নিজস্ব রূপ ধারণ করে রয়েছে এবং অন্যরকম করে সাজানো গোছানো। কিন্তু দ্বারভাঙ্গা ঘাটটা না আমার কাছে একদম অন্যরকম লাগলো, খুব সুন্দর লাগছে। তাছাড়াও দ্বারভাঙ্গা ঘাটে এখানে সামনের দিকেই রয়েছে খুব সুন্দর ছোট্ট একখানা মন্দির প্রাঙ্গণ, যেই মন্দির প্রাঙ্গণে হনুমানজি বিরাজমান। তোমরা চাইলে একবার এসে দর্শন সেরে নিতে পারো। তবে হ্যাঁ, অবশ্যই আজকে আমি সময় বের করে খুব সুন্দরভাবে নৌকা ভ্রমণটাও করব। তবে সঠিক একখানা জায়গা থেকে নৌকা ভ্রমণটা করব, যাতে খুব সুন্দরভাবে সময় করে প্রত্যেকটা ঘাট নৌকা ভ্রমণ করার সময়ও আমি ঘুরে দেখে নিতে পারি। তবে তার আগে কিছুক্ষণ আমি পায়ে হেঁটে প্রত্যেকটা গঙ্গা ঘাট ঘুরে দেখে নেব। দ্বারভাঙ্গা ঘাট অবশ্যই ফটোগ্রাফির জন্য চমৎকার একখানা স্থান। তাছাড়াও দ্বারভাঙ্গা ঘাট হলো গ্রিক শৈলীর বিশাল বেলে পাথরের স্তম্ভের জন্য ভীষণ পরিমাণে বিখ্যাত, যা এই পুরো ঘাটটিকে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে এবং এক আলাদা রকমের রূপ দিয়েছে। বলা হয়ে থাকে 1915 সালে দ্বারভাঙ্গার রাজা কামেশ্বর সিং এই ঘাটটি কিনে নিয়েছিলেন এবং তিনি সম্প্রসারণ করেছিলেন, যা পরে দ্বারভাঙ্গা ঘাট নামেই পরিচিত হয়েছে। দ্বারভাঙ্গা ঘাট শান্ত, নিরিবিলি ও পবিত্র স্থান তো বটেই। তোমরা যারা একাকিত্বে পরিষ্কার গঙ্গা জলে স্নান করতে চাইছো তারা দ্বারভাঙ্গা ঘাটে চলে আসতে পারো। বসে রয়েছি এখন আমি 64 ঘাটে। চারিদিকে আকাশে একদম কড়া রোদ, কিন্তু গঙ্গার পাড়ে বসে থাকতে এই যে মিষ্টি একখানা হাওয়া গায়ে এসে লাগছে, এত সুন্দর লাগছে।
তাই ভাবলাম বেশ খানিকক্ষণ বসে এখানে সময় কাটানো যাক, কারণ অনেকক্ষণ ধরেই হাঁটাহাঁটি করছি আর ছেলেটাও একটু খেলার সুযোগ পেয়ে যাবে। সামনের দিকে বেশ অনেকটা ফাঁকা জায়গা রয়েছে আর এখানে বসে সামনের দিকে সুন্দর ভিউ উপভোগ করছি। অনেকে এসে গঙ্গার জলে স্নান করছে, কেউ বা আবার নৌকা ভ্রমণ করছে। আকাশে উড়ে যাচ্ছে প্রচুর পরিযায়ী পাখি, প্রচুর পায়রা, দেখতে এত সুন্দর লাগছে, তাই ভাবলাম একটু বেশ খানিকক্ষণ এখানে বসা যাক। দেবী সতী ও মা কালীকে উৎসর্গ করে এই ৬৪ ঘাট নির্মাণ করা হয়েছে। বলা হয়ে থাকে ৬৪ যোগিনী মন্দিরের জন্য এই ঘাটটি ভীষণভাবে বিখ্যাত এবং এই ৬৪ ঘাটে যদি এসে স্নান করা যায় তাহলে নাকি পুণ্য লাভ হয়। অন্যান্য ঘাটগুলোর মতো ৬৪ ঘাটেও পুরনো স্থাপত্যের নিদর্শন তোমরা দেখতে পারবে। ফাইনালি বসে পড়লাম নৌকা ভ্রমণের জন্য। বেনারস ভ্রমণে এসে যদি নৌকা ভ্রমণই না করলাম তাহলে আর কি হলো। দশাশ্বমেধ ঘাটের ঠিক সামনে বড় একখানা নৌকো ছিল, শেয়ারে মাথা পিছু ১০০ টাকা দিয়ে নৌকা ভ্রমণ করব। যতগুলো ঘাট রয়েছে প্রত্যেকটা ঘাট আমাদেরকে ঘুরিয়ে দেখাবে, তার সাথে প্রত্যেকটা ঘাটের বিষয়ে ছোট্ট ছোট্ট করে ইনফরমেশন আমাদেরকে দাদারাই দিয়ে দেবে। আচ্ছা, নৌকা ভ্রমণে আমরা ঠিক কিভাবে মজা করছি, আমাদের সুন্দর অভিজ্ঞতা সবটাই শেয়ার করব। আগে কিছু কথা ক্লিয়ার করব, যাতে তোমাদের সাথে আমার কোনো রকম ভুল বোঝাবুঝি না হয়। বেনারসে রয়েছে ৮৪টি গঙ্গা ঘাট, তার মধ্যে থেকে বেশ অনেকগুলো গঙ্গা ঘাট আমরা জলপথে ঘুরে দেখব এবং নৌকা ভ্রমণের সুন্দর অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা ৮৪টি গঙ্গা ঘাট একসাথে ঘুরতে চাইছো তাদের অবশ্যই একটি নৌকো রিজার্ভ করতে হবে, আর যারা শেয়ারে ঘুরতে চাইছো তাদেরকে দুবার নৌকা ভ্রমণ করতে হবে। আচ্ছা, দুবার কেন নৌকা ভ্রমণ করবে? কারণ কাশী বিশ্বনাথ মন্দির প্রাঙ্গণের একটা সাইডে চলে আসছে আশি ঘাটের দিকে, আরও একটা সাইড চলে যাচ্ছে নমো ঘাটের দিকে। তবে কাশী বিশ্বনাথ মন্দির প্রাঙ্গণ থেকে সোজা আশি ঘাট পর্যন্ত মাঝখানে যতগুলো গঙ্গা ঘাট রয়েছে নৌকা ভ্রমণ করার পথে আমরা ঘুরে দেখেছিলাম। তার মধ্যে হরিশ্চন্দ্র ঘাট, কেদার ঘাট, ৬৪ ঘাট পড়েছিল। আমাদের নৌকোটা বেশ অনেকটাই বড় আর এই মাত্র পার করলাম হরিশ্চন্দ্র ঘাট। হরিশ্চন্দ্র ঘাটটাও আমরা দেখলাম। তার সাথে আমাদের সকলকে মানে নৌকাতে ভ্রমণ করা প্রত্যেকটা যাত্রীদের লাইফ জ্যাকেট দিয়ে দিয়েছে এবং দাদারা বারবার করেই বলছে লাইফ জ্যাকেটটা পরে থাকতে। বেশ অনেকক্ষণের একখানা জার্নি, খুব সুন্দরভাবে আশা করছি খুব সুন্দর করেই আর কি আমি নৌকা ভ্রমণটা করতে পারবো। পাশ দিয়ে আরো একখানা বড় নৌকো পার করে গেল, দেখতে বেশ ভালোই লাগছে। আমরা সব থেকে শেষ ঘাট অশ্বী ঘাট বা আশি ঘাট ঘুরে দেখেছিলাম। তারপরে আমাদের নৌকো ঘুরিয়ে নিয়ে যাচ্ছিল দশাশ্বমেধ ঘাট হয়ে কাশী বিশ্বনাথ মন্দির প্রাঙ্গণের সামনে দিয়ে মণিকর্ণিকা ঘাটের দিকে। তোমরা যারা নমো ঘাটের দিকে গঙ্গা ঘাটগুলো ঘুরে দেখে নিতে চাইছো তারা দশাশ্বমেধ ঘাট থেকে আবারও একটি নৌকা ধরে নমো ঘাটের দিকে যেতে পারো। এর আগের বার বেনারস ভ্রমণে এসে আমার নৌকা ভ্রমণটা করা হয়নি, তাই এইবারে এসে নৌকা ভ্রমণটা একদম মিস করা যাবে না, বাড়ি থেকেই ঠিক করে নিয়েছিলাম। আর আমি উঠেছিলাম দশাশ্বমেধ ঘাটের ঠিক সামনে থেকে। আবার ঠিক আমাদেরকে প্রত্যেকটা ঘাট ঘুরিয়ে দশাশ্বমেধ ঘাটের কাছেই নামিয়ে দেবে। যাওয়া আসা মিলিয়ে ১০০ টাকা করে নিচ্ছে, খুব একটা বেশি নয়। আর শেয়ারে আমরা কিন্তু এই নৌকা ভ্রমণটা করছি। যদি তোমরা রিজার্ভ করে ঘোরো তাহলে টাকার অ্যামাউন্টটা অনেকটাই বেড়ে যাবে। ছোট্ট একখানার বোট, কত ভালো লাগছে দেখতে, দেখো একদম অল্প কয়েকজন রয়েছে। যারা রিজার্ভ করতে চাইছো তারা এরকম ছোট্ট বোটগুলো করে নৌকা ভ্রমণ করতে পারো। আমাদের নৌকো এসে পৌঁছালো মণিকর্ণিকা ঘাটের কাছে। পাশেই দেখা যাচ্ছে কাশী বিশ্বনাথ করিডোর। তোমরা যারা মন্দিরে দর্শন করতে যেতে চাইছো নৌকো থেকে এখানেও নেমে যেতে পারো, কোনো সমস্যা নেই। এখন জলের পরিমাণ কতটা রয়েছে আন্দাজ করতে পারছো। তবে বর্ষাকালে গঙ্গার জল আরো বেড়ে যায়, সেই সময় নৌকা ভ্রমণ বন্ধ থাকে, তাই তোমরা বর্ষাকালে আসলে পরে নৌকা ভ্রমণ করতে পারবে না। আশা করছি বেনারস ভ্রমণে গেলে নৌকা ভ্রমণের এই ছোট্ট ছোট্ট ইনফরমেশনগুলো তোমাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে। নৌকা ভ্রমণ কমপ্লিট করে আবারও নৌকা থেকে নেমে পড়েছি দশাশ্বমেধ ঘাটের ঠিক সামনে।
তবে এখন এই মুহূর্তে দশাসমেত ঘাটের ওপরে আমি নেই, আমি দাঁড়িয়ে রয়েছি রাজেন্দ্র প্রসাদ ঘাটের একদম ঠিক সামনে। পাশেই সামনের দিকে দেখা যাচ্ছে দশাসমেত ঘাট। দশাসমেত ঘাটটা এখন খুব সুন্দরভাবে সেজে উঠছে, কারণ বুঝতেই পারছো সন্ধ্যা আরতি শুরু হবে তাই। তবে রাজেন্দ্র প্রসাদ ঘাটটাও বেশ সুন্দর করে সাজানো গোছানো এবং প্রচুর মানুষের সমাগম রয়েছে। আর এই যে খালি এরিয়াটা রয়েছে বা ফাঁকা যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, সিঁড়ি ধরে নিচের দিকে নেমে আসলে পরে তোমাদেরকে আরেকটু নিচের দিকে যেতে হবে, তাহলে তোমরা গঙ্গার ঘাট দেখতে পারবে। আর এই জায়গাতে বিভিন্ন ধরনের খাবার দাবারের দোকান বসেছে, ফুচকা, কিছু ফ্রুটস, তাছাড়াও শুকনো খাবার দাবার, এরকম অনেক খাবার দাবার তো পাবে। তার সাথে বাচ্চাদের খেলনা, সাজগোজের জিনিস, সমস্ত কিছু এই এরিয়া জুড়ে দোকানপাট বসেছে। তোমরা চাইলে হাঁটা পথে ঘুরে দেখে নিতে পারো, বেশ ভালো লাগবে। আর এইদিকে দেখো, এখন দশাসমেত ঘাট, সন্ধ্যা আরতি হবে বলে আগের যে সাজসজ্জা সেইগুলো শুরু হয়ে গিয়েছে। রাজেন্দ্র প্রসাদ ঘাটের সাথেই লাগোয়া রয়েছে বড় একখানা মিউজিয়াম। তোমরা চাইলে সেখানে টিকিট কেটে ভিজিট করতে পারো। রাজেন্দ্র প্রসাদ ঘাটে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে হাঁটা পথে সোজা চলে গিয়েছিলাম আমি বেনারসের বিখ্যাত কচুরি খেতে। তবে বেনারসের বিখ্যাত কচুরি মানেই তোমরা হয়তো ভাবছো রাম ভান্ডার থেকে আমি কচুরি খাবো। একদমই নয়। তোমরা যারা রাম ভান্ডারের কচুরি খেয়ে দেখেছো, তারা অন্তত রাম ভান্ডারের ঠিক হাতের কাছে রয়েছে শ্রী সত্যনারায়ণ কচুরির দোকান। এইখান থেকে কচুরি খেয়ে দেখতে পারো। আমি অবশ্যই বলবো তোমরা কিন্তু নিরাশ হয়ে বাড়ি ফিরবে না। অসাধারণ এবং খুব টেস্টি এখানকার কচুরি। একবার অন্তত এখানে আসা তো তোমাদের অবশ্যই দরকার। 2 পিস কচুরি, তার সাথে সবজি তোমরা যতবার ইচ্ছে ততবার নিতে পারো। দাম পড়েছিল 60 টাকা। সবজির ওপরে যে গ্রিন কালারের চাটনিটা দিয়েছে সেটা অসাধারণ লাগছিল খেতে। এখানে বিভিন্ন ধরনের মিষ্টিও পাওয়া যাচ্ছিল। আমি কিছু ধরনের মিষ্টি ট্রাই করেছি, কারণ আমার ছেলে সেইগুলো খেয়েছিল। তবে মিষ্টিগুলো কিন্তু অসাধারণ ছিল খেতে। আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গামা পান ভান্ডারের একদম ঠিক সামনে। বেনারস ভ্রমণে এসেছি, পান খাবো না তা তো হতেই পারে না। গামা পান ভান্ডারের একদম ফেমাস পান নিয়েছি। 50 টাকা দাম পড়লো একটি পানের, খেয়ে দেখবো খেতে কেমন। গামা পান ভান্ডারে এক রকমেরই পান পাওয়া যায়, সেটা হলো স্পেশাল পান। পানটা মুখে পড়ার পরে আর কথাই বলতে পারছিলাম না। আমি সচরাচর পান খাই না, তবে পানটা আমার মুখে বেশ ভালো লেগেছিল। তোমরা চাইলে এসে ট্রাই করতে পারো। গামা পান ভান্ডারের সামনে যতক্ষণ দাঁড়িয়েছিলাম প্রায় প্রচুর ভিড় ছিল। প্রত্যেকেই এসে এখানকার স্পেশাল পানটা খেয়ে দেখছিল। নরেন্দ্র মোদী যখন নাকি বেনারস ভ্রমণে আসে তখন গামা পান ভান্ডার থেকে পান খেয়ে যায়। সৌরভ যখন গামা পান ভান্ডারের সামনে ভিডিও করতে ব্যস্ত, সেই সুযোগে আমি একটু মোমো খেয়ে নিয়েছিলাম। তারপরে সোজা রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা, নেক্সট ডে সকাল সকাল দশাসমেত ঘাটের পার ধরে হাঁটতে হাঁটতে চলে এলাম কেদার ঘাটে। কেদার ঘাটটা ভীষণ ইম্পর্টেন্ট একখানা জায়গা। তার থেকেও বড় কথা হলো বেনারস ভ্রমণে এসে বেনারসি শাড়ি দেখবো না তা তো হতেই পারে না। আমার মতো তোমরাও যারা কম টাকা খরচা করে খুব ভালো ভালো শাড়ি কিনতে চাইছো, তাদের জন্য কেদার ঘাটটা ভীষণ ইম্পর্টেন্ট একখানা জায়গা। কেদার ঘাটের কাছেই রয়েছে খুব সুন্দর একখানা বেনারসি শাড়ির দোকান। শুধু বেনারসি শাড়ি নয়, বিভিন্ন ধরনের শাড়ি পাওয়া যায়, তাও খুব কম টাকা খরচা করে সেখান থেকে শাড়ি নিতে পারবে। এখন এই মুহূর্তে কেদার ঘাটে দাঁড়িয়ে রয়েছি। কেদার ঘাটের পাশে সামনের দিকে দেখা যাচ্ছে হরিশ্চন্দ্র ঘাট। হরিশ্চন্দ্র ঘাটও একখানা খুব পবিত্র শ্মশান ঘাট বলতে পারো। কালকে নৌকা ভ্রমণ করার সময় এই সমস্ত ঘাটগুলো ঘুরেই দেখেছিলাম, আর পায়ে হেঁটে এলাম, কারণ কালকে নৌকা ভ্রমণ করার সময় মন্দির চত্বরটা ঘোরা হয়নি। সামনের দিকে দেখা যাচ্ছে মন্দির প্রাঙ্গণ, ভোলেনাথ ও মাতা পার্বতীকে উদ্দেশ্য করে এই মন্দির চত্বর তৈরি করা, সেই দিকেই যাব। এবং বন্ধুরা, আজকে আমি কিন্তু বেনারস ভ্রমণ করে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। কটা ট্রেন ধরছি না ধরছি সমস্ত কিছুই জানিয়ে দেব। তার আগে একটু দর্শনটা সেরে নেব। কেদার ঘাটে রয়েছে কেদারেশ্বর মন্দির। প্রাণবন্ত এক পরিবেশ। দক্ষিণ ভারতীয় স্থাপত্য ও পবিত্র গৌরী কেদারেশ্বর মন্দিরের জন্যই এই স্থানটি বিশেষভাবেই বিখ্যাত। আর যেখানে ভোলেনাথ থাকবে সেখানে ভক্তরা ছুটে আসবে না তা তো হতেই পারে না। কেদারঘাটের কেদারেশ্বর মন্দির কেদারনাথ মন্দিরের প্রতিরূপ বলে মানা হয়, যার ফলে এই স্থানটিকে
তীর্থস্থানও বলা হয় এবং খুব পূর্ণ একখানা স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে। তোমরা যারা মায়া ক্রিয়েশন মানে শাড়ির দোকানে যেতে চাইছো, কেদারঘাটের এই যে বড় প্রবেশদ্বারটা দেখা যাচ্ছে, প্রবেশদ্বার দিয়ে বাইরের দিকে বেরিয়ে হাতের বাঁ দিকের রাস্তা ধরলে খুব সহজেই শাড়ির দোকানে পৌঁছাতে পারবে। ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল, তোমরা চাইলে সরাসরি শাড়ির দোকানের যে দাদারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। বেনারস ভ্রমণ করে সোজা চলে এসেছি বারাণসী জংশনে। আমি যেই হোটেলে নাইট স্টে করেছিলাম, হোটেল বিশালক্ষীর চেক আউট টাইম হলো দুপুরবেলা 12টার সময়। মোটামুটি দুপুর 12টার আগেই আমি রুম ছেড়ে দিয়েছিলাম এবং লাগেজগুলো রেখেছিলাম হোটেলেই। যেহেতু খুব একটা বেশি ব্যাগপত্র ছিল না, তাই আমাদের কোনো রকম অসুবিধা হয়নি, হোটেলেই ব্যাগ রেখে দিয়েছিলাম এবং পায়ে হেঁটে আমি অল্প কিছু জায়গা ঘুরে দেখেছি আজকের দিনটাতে। এবং ঘুরে আসার পথে আমি আবার হোটেল থেকে আমার ব্যাগপত্রগুলো নিয়ে সোজা গাড়ি ধরে চলে এসেছি বারাণসী জংশনে। এখন একদম স্টেশন চত্বরের সামনেই দাঁড়িয়ে রয়েছি। সন্ধ্যেবেলা 6:05 রয়েছে বিভূতি এক্সপ্রেস, যে ট্রেন ধরে আবারও আমি বারাণসী জংশন থেকে সোজা রওনা দেবো হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। সেইখান থেকে আবার আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তবে বন্ধুরা, বেনারস ভ্রমণের এই পুরো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে পরে লাইক করে দিও। আর নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করনি, তারা চটজলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকতে পারো। আর যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।